গতকাল পহেলগাঁওয়ে যেখানে নিরস্ত পর্যটকদের ওপর নির্বিচারে গুলি, ধর্ম জেনে, নাম জেনে জেনে, আইডেন্টিটি কার্ড দেখে, কখনো কখনো পোশাক খুলিয়ে যেভাবে পরীক্ষা করে বেছে বেছে যেভাবে নিরস্ত পর্যটকদের পর হামলার ঘটনা, তাদেরকে 40 রাউন্ড গুলি ছোড়া হয়। একের পর এক তরতাজা প্রাণ অকালে বলি হলো। ইতিমধ্যে গোটা ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ, ফুঁসছে তারা। গতকালই রীতিমতো প্রধানমন্ত্রী টুইট করেছিলেন, জঙ্গিদের কোনো রকম ভাবে বরদাস্ত করা হবে না, কড়া জবাব দেওয়া হবে। সেই সঙ্গে সৌদি সফর কাটছাট করে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই প্রধানমন্ত্রীর নির্দেশে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পৌঁছে যান জম্মু কাশ্মীরে। আজ সকালে পহেলগাঁওতে পৌঁছে গিয়েছেন, সেখানে শ্রদ্ধা জানিয়েছেন নিহতদের প্রতি। একই সঙ্গে যারা আহত রয়েছেন, কি অবস্থার মধ্যে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। সব হবে। আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কোথাও কি নতুন করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কড়া জবাব দেবে ভারত? ফের কি কোথাও সার্জিক্যাল স্ট্রাইক? এই প্রশ্ন উঠছে খুব গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ এই ধরনের হামলার ঘটনা বড় পরিচিত, গোটা দেশে নিন্দা ঝড় উঠছে। এয়ার স্ট্রাইক নাকি নাভাল ব্লকড? জঙ্গি রাষ্ট্র পাকিস্তান এখনো তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ সামলাতে রীতিমতো এখন সাউদার্ন রেঞ্জের ফাইটার জেট মোতায়েন। পিওকের আকাশে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মুহূর্তে পাল্টা আক্রমণ। আতঙ্কিত পাক সেনা প্রধান অসীম মনি পহেলগাঁওয়ের পর ওরি সেক্টরেও আমরা সকাল থেকে দেখেছি সন্ত্রাসবাদীদের মূলত মুহূর্তের জবাব পাকছল বানচাল করা হয়েছে। সরাসরি যাবো এই মুহূর্তে নিউজ রুম থেকে আলোচনার জন্য। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, গতকালের ঘটনা রীতিমতো সত্যি গোটা দেশ, গোটা বিশ্বের নিন্দা ঝড় উঠছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই হামলা কেন ঘটনা হলো, কি বার্তা দেওয়ার জন্য? তবে কড়া জবাব দেওয়া হবে, কড়া পদক্ষেপ দেওয়া হবে। পাকিস্তান রীতিমতো এখন নতুন আতঙ্কে রয়েছে। সব মিলে কি কি বিষয় উঠে আসছে? একদমই ঠিক, তুমি যেমন জানাচ্ছিলে যে পাকিস্তান এই মুহূর্তে তীব্র আতঙ্কে, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করে বলেছেন যে কেউ ছাড় পাবে না। এর মধ্যে একটা পরিষ্কার ছবি উঠে এসছে, জঙ্গিরা ছাড় পাবে না। ইতিমধ্যে নিকেশ পর্ব শুরু হয়েছে, এবং দ্বিতীয়ত তাদের মতদাতা, আমরা সরাসরি নাম বলছি পাকিস্তান। আমাদের হাতে যে তথ্য উঠে এসছে বিভিন্ন গোয়েন্দা সোর্স থেকে, যে পাকিস্তানে বসে গোটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, এবং প্রধানমন্ত্রী সেই বক্তব্য অনুসারে পাকিস্তান ছাড় পাবে না, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। কিভাবে নাভাল ব্লক করা হবে নাকি এয়ার স্ট্রাইক করা হবে সেটা পরবর্তী বিষয়। প্রথম বলবো, সকাল থেকে যে ছবি আমাদের হাতে স্কেচ এসে পৌঁছে গেছে, যে জঙ্গিরা লস্করি তৈবার যে প্রক্সি যে অর্গানাইজেশন যাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স ফ্রন্ট, বা যে টিআরএফ যারা এসছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ, তাদের যে দুই জঙ্গি যারা এসেছিল, 3 জঙ্গি, এদের সবার ছবি আমাদের হাতে চলে এসছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কিভাবে প্ল্যানিংটা করা হয়েছিল, সেই প্ল্যানিং আমাদের হাতে এসছে। তার আগে আমরা সর্বশেষটা বলবো যে সকাল থেকে আমরা আমাদের কথা রাখছি। কি রাখছি তোমাকে বলবো, যে টাট্টাপানি সেক্টর আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো। সেই টাট্টাপানি সেক্টরে আমাদের ব্যাপকভাবে আমরা প্রত্যুত্তর দিচ্ছি, এবং প্রত্যুত্তরের মুখে পাকিস্তানের এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে পৌঁছেছে, যে 12 জন পাকিস্তানের যে সেনা জওয়ান তাদের নিকেশ করা হয়েছে, যোগ্য উত্তর। এর মধ্যে ব্যাটের সদস্যরা রয়েছে, এবং তার পাশাপাশি 3টে আউটপোস্টকে উড়িয়ে দেওয়া হয়েছে। একদম টাট্টাপানি যে সেক্টর, সেখানে পাকিস্তানের যে সীমান্ত তা ভেঙে গুড়িয়ে দিয়েছে আমরা, সেই ছবি আমাদের হাতে এসছে। এবং তার পাশাপাশি যে তথ্য আসছে যে 3টি আর্টিলারি পজিশন তাদের ছিল, সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বারামুল্লা সেক্টরে যে 4 জন জঙ্গি এসছিল, আমরা নাম বলছি কারা কারা এসছিল। এর মধ্যে দুর্ভাগ্যজনক হলো সত্যি 2 জন কাশ্মীরি আছে, যাদেরকে বলা হয়, এই পরিভাষায় বলা হয় হাইব্রিড টেররিস্ট কারা, যারা কাশ্মীরে থাকছে এবং তাদের যে গডফাদার পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে আবার এখানে এসে সন্ত্রাসে সহযোগিতা করছে, এরা হলো হাইব্রিড টেররিস্ট। এই 2 জনের নাম হলো, যারা ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই নাম আমরা জানিয়ে রাখবো দর্শকদের, যে নির্দিষ্টভাবে আদিল গুরি একজন কাশ্মীরি, যে ফিরে এসছে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে, যে বাকিদের পথ দেখিয়েছিল, এবং অন্যজন হলো আসিফ শেখ। এই 2 জন কাশ্মীরের বাসিন্দা, দুর্ভাগ্যজনক হলো সত্যি, তারা ভারতীয় নাগরিক, তারা ফিরে এসে দেশের সহনাগরিকদের খুনে মদত দিয়েছে। এবং তার পাশাপাশি বাকি যে 2 জনের তথ্য পাচ্ছি, তারা এসএসজি কমান্ডো,
পাকিস্তানের প্রশিক্ষিত যে কমান্ডো বাহিনী, আমাদের গোয়েন্দা রিপোর্ট তাই পাচ্ছি, যে স্পেশাল অপারেশন গ্রুপ তাদের আছে এসএসজি, সেই এসএসজি 2 কমান্ডো তারা সরাসরি এই জঙ্গি নাশকতায় জড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বারামুল্লায় আমরা ছবি দেখিয়ে দেবো, 2 জঙ্গিকে নিকেশ করে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আইডি, এক্সপ্লোসিভ, 2টো AK-47 এবং পিস্তল উদ্ধার করা হয়েছে। যে তথ্য আমরা বলতে চাইছি কিভাবে এটা হয়েছে তার কারণ হলো, তোমাকে বলবো কখন করা হয়েছে, যখন নির্দিষ্টভাবে তোমাকে বলবো জেডি ভান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারত সফররত, সরাসরি পাকিস্তান চ্যালেঞ্জ করেছে 2টো মহাশক্তিধর রাষ্ট্রকে, ভারতকে এবং আমেরিকাকে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এই মুহূর্তে সফররত ছিলেন ভারতে, তার থাকার সময় প্রায় এই ঘটনাটা ঘটেছে। দ্বিতীয়ত যে ছবি আমাদের কাছে উঠে আসছে তা হলো মারাত্মক ছবি, যে 16ই অক্টোবর আসিম মুনির পাক সেনাপ্রধান তিনি কি বলেছিলেন যে কাশ্মীর তারা নেবেন। আমরা এক ঝলক তার বক্তব্য শোনাবো। Stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. And we have fought free war. নির্দিষ্টভাবে দেখো, আসিম মুনির 16ই অক্টোবর বলেছেন, আমরা ছবিতে দেখাবো যে আবু মুসা লস্করে তৈবার কমান্ডার, সে পিওকেতে দাঁড়িয়ে পাক অকুপাইড কাশ্মীরে দাঁড়িয়ে বলেছে যে ভারতবর্ষে ভারতীয়দের এবং বেছে বেছে ধর্ম দেখে নিধন করা হবে। তার বক্তব্য আমরা এক ঝলক শুনে নেব। 18ই এপ্রিল चीन की हुकूमत है और मकबूजा कश्मीर की आखिरी बात बताकर क्या दिया जिहाद ने, क्या दिया मुजाहिदीन ने। अल्लाह की कसम, जब हिंदुस्तान ने गाय के पुजारी ने मकबूजा कश्मीर के अंदर 35 से 370 को खत्म किया, आप मुझे बताइए क्यों खत्म किया था, किस लिए खत्म किया था? डेमोग्राफिक चेंज के लिए, मुस्लिम शनाख्त को मिटाने के लिए, मुस्लिम अक्सरियत को। এরপর শর্মিষ্ঠা এরপরই গতকাল 21 এপ্রিল এবং যে ছবি ঘটনা ঘটলো, যে টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফোর্স অর্থাৎ যেটা লস্করে তৈবার যে প্রক্সি সংগঠন, তারা এসে আক্রমণ চালালো এবং এই পাক সেনাপ্রধান এবং আসিম মুনির এবং এই লস্করি কমান্ডারদের উপর দাঁড়িয়ে গোটা আক্রমণটা চালানো হলো। আমাদের কাছে যে ছবি আসছে, যে এখনও পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে তথ্য সবাই জানতে চাইছেন যে এই পেহেলগাঁও অ্যাটাকের মাস্টার মাইন্ডকে, আমাদের কাছে উত্তর চলে এসছে। সফিউল্লাহ কাসুরি আমরা ছবিতে দেখাবো, সফিউল্লাহ কাসুরির ছবি দেখাবো। সফিউল্লাহ কাসুরি এই পেহেলগাঁও অ্যাটাকের মূল মাস্টার মাইন্ড এই মুহূর্তে পাকিস্তানে বসে আছে এবং যে মুহূর্তে গোটা বিষয়টা চলে এসছে পাকিস্তানের সরাসরি মদত চলে এসছে। তার কারণ কি? তার কারণ হলো, তোমাকে বলে রাখবো যে গতকালই আমরা যে ছবি দেখেছি, সৌদি আরবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে। রয়্যাল এয়ারফোর্স সৌদি তারা একেবারে স্বাগত জানিয়েছে ভারতবর্ষের এই সম্মান এবং গালফ এরিয়ায় বা গালফ কান্ট্রিজে যে মহড়া আমরা চালাচ্ছি, এত কিছু পাকিস্তান মানতে পারছে না। হিংসুটে দেশ, যে কারণে তারা আবার জঙ্গি নাশকতার রাস্তা নিয়েছে এবং গোটা প্ল্যানিং তৈরি করা হয়েছে আইএসআইয়ের নির্দেশে। এবং তোমাকে বলে রাখবো যে অ্যাকশন বোধহয় শুরু হয়েছে, কারণ কাটছাট সমস্ত সফর ছোট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি আমাদের এনএসএ অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ বাকিদের সঙ্গে বৈঠক করেছেন এবং যে তথ্য আসছে যে 3 বাহিনীর প্রধানের কাছে তিনি দ্রুত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কি করণীয়। একই সঙ্গে ভারতবর্ষের ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, তার কাছে এক্সক্লুসিভ হতে তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন যে কী করা উচিত। ফলে এই যে বৈঠক দিল্লিতে শুরু হয়েছে, তারপর মনে করা হচ্ছে বড় কোনো পদক্ষেপ কি, কারণ যে ছবি আমাদের কাছে আসে, তথ্য আসছে যে কিছু আগেই সেই আমরা এর আগে বলেছিলাম সনিক বুম হয়েছিল করাচির আকাশে, এবার ইসলামাবাদের আকাশে সেই অজানা ফাইটার যেটার সন্ধান পাওয়া গেছে। এবং যে তথ্য উঠছে বা ছবি আসছে, অনেক প্রসঙ্গ উঠে আসছে যে তাহলে কি ফেরটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, সম্ভাবনা আছে। কারণ আমরা দেখানোর চেষ্টা করব গত রাত থেকে যা শুরু হয়েছে তা মারাত্মক। পাকিস্তানের বর্তমান যিনি সেনা প্রধান, যিনি বলে ফেলেছেন আসিম মুনির, যিনি যেভাবেই বলুন তিনি মনে করতে পারছেন না যে তার আগের যিনি ছিলেন বাজওয়া, তোমার মনে থাকবে যে বাজওয়া
কোমর জাভেদ বাজওয়া, এই বাজওয়ার সময় 2020 সালের অক্টোবর মাস, তুমি মনে করে দেখো, অভিনন্দন ভারতনাম সেই মুহূর্তে তিনি অপারেশনে গেছিলেন, কয়েক ঘন্টার জন্য পাকিস্তান তাকে আটকানোর চেষ্টা করেছিল এবং তাই আটকানোর পরই বাজওয়া রাতেই ছুটে গেছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে যে রাতেই ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক হবে। পা কাঁপছিল বাজওয়ার। এবার আসিম মনিরের কাঁপা শুরু হয়েছে। এই কাঁপুনি থেকেই আসিম মনির পাক সেনাপ্রধানের পা কাঁপা শুরু হয়েছে, সেই তথ্য আমরা পেয়েছি। সেই কারণেই ইতিমধ্যে যে পাক অকুপাইড কাশ্মীর, একই সঙ্গে ইসলামাবাদের উপরে একেবারে সেখানকার এয়ার স্পেস ক্লোজ করে দেওয়া হয়েছে এবং যে ছবি আমাদের কাছে আসছে যে পিওকের উপরে এই মুহূর্তে তারা তাদের যে কয়েকটা F-16 আছে এবং যে F-17 আছে সেগুলোকে ওড়ানোর চেষ্টা করছেন। আতঙ্কে পাকিস্তান সেনাবাহিনী, বায়ুসেনা একদম বিপদগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছে যে কিভাবে আক্রমণ প্রত্যুত্তর আসবে, যে কারণে মারাত্মক অবস্থার মধ্যে রয়েছে। তাদের বৈঠক চলছে এই মুহূর্তে পাকিস্তানে যে যদি কোনো বড় আক্রমণ হয় আমরা কি করব, কারণ আমাদের পাশে তো এই মুহূর্তে আমেরিকাও নেই, চীনও আসতে পারবে না, রাশিয়াও সরাসরি ভারতকে সমর্থন করে দিয়েছে। ফলে আমাদের কি হবে? এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে কোটলি অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছে তার অপোজিটটাই পাকিস্তানের যে অংশ পাক অকুপাইড। এখান থেকে আমি তোমার কাছে একটা বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব, যদি তাই হয় পাকিস্তান ভয় কাঁপছে, অন্তত তথ্য যা বলছে, এবং ভারত যে কড়া জবাব দেবে সব ঠিক আছে, কিন্তু অন্যের ঘরে আগুন লাগিয়ে নিজের ঘরকে রক্ষা করার কোন চেষ্টা যে পাকিস্তান বারবার করার চেষ্টা করে আমি বুঝে পাই না। কারণ একটা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ তারা পেয়েছে, ওই সেক্টরে হামলার পর ভারত কিন্তু ছেড়ে কথা বলেনি, এবারও সেও কথা হাঁটবে। কিন্তু বিষয় হচ্ছে এই যে টিআরএফ একেবারে লস্করের শাখা সংগঠন বলা হচ্ছে, কিন্তু সময় যেভাবে হামলা, তার ধাঁচ, যে সময়টা বেছে নেওয়া হয়েছে এবং জায়গা পেহেলগাঁও, অর্থাৎ এইভাবে যে রেকি করা হয়েছে গোটা বিষয়ে, তার একটা কড়া জবাব যে এয়ার স্ট্রাইকই হবে, এটাই কি ক্রমশ নিশ্চিত হচ্ছে পরিস্থিতি? তো এখনো পর্যন্ত কিভাবে প্রত্যুত্তর হবে সেটা পাকিস্তানও বুঝতে পারছে না এবং অনেকগুলো টেকনিক্যাল রিজনে আমরা সেটা আলোচনায় যাব না, কিন্তু উত্তর হবে। সেই উত্তর কতটা ভয়ঙ্কর হবে যা তার প্রাক্তন সহকর্মী বাজওয়ার রাতের ঘুম চলে গেছিল, সেই ঘুম আজকে আসিম মনিরের যেতে বাধ্য। কারণ তোমাকে বলবো যে লস্কর-ই তৈবার প্রধান হাফিজ সঈদ তিনি জানেন যে তিনি আজকে আত্মগোপন করে থাকতে বাধ্য হন পাকিস্তানের ভেতরে, তাকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়। এবং তুমি গত মাসেই মনে করে দেখো তিনি পাক অকুপাইড কাশ্মীরে বক্তব্য রাখতে এসেছিলেন, শুধুমাত্র প্রাণে বেঁচে ফিরেছেন। তার সঙ্গে তার রাইট হ্যান্ড আবু কাতিলকে সেখানেই নিকেশ করে দেওয়া হয়েছিল। ফলে হাফিজ সঈদ এরপর থাকবেন নাকি তার লস্করি তবে থাকবে তা নিয়ে প্রশ্ন, কারণ পাকিস্তান ট্রিগারে চাপ দিয়ে ফেলেছে। ফলে পাকিস্তানের কি হবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন। ইতিমধ্যেই পাকিস্তান আর্মি বা সেখানকার যারা সেনাকর্তা গোপন বড় বৈঠকে বসেছে যে প্রত্যুত্তর আমরা সামলাবো কী করে, কারণ আমাদের নুন আনতে পান্তা ফুড়ে দেশের মানুষকে খাবার দিতে পারি না। ফলে ভারতবর্ষ যখন এই মুহূর্তে 3 সেনাপ্রধান ডিজিএমওর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছে যে এয়ারে হবে নাকি ইরানের চাবাহার বন্দর থেকে সেখান থেকে নাভাল ব্লকেড হবে নাকি অন্য কোনো হবে তা নিয়ে আতঙ্কিত এই মুহূর্তে পাকিস্তান। প্রত্যুত্তর ইতিমধ্যে জঙ্গি নিকেশ হয়েছে, বাকিটা আমরা দেখে নিচ্ছি। একদম, অর্থাৎ প্রত্যুত্তর অপেক্ষা অবশ্যই করছে পাকিস্তানের জন্য। একেবারে সত্যজিৎ একটু সঙ্গে থাকার কথা বলছে, কারণ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আলোচনা পর্ব বাকি রয়েছে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতাংশু চৌধুরী। দেবতাংশু বাবু, আরও একবার আজকের আলোচনায় স্বাগত জানাবো এবং অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। দুজনকে সঙ্গে রেখেই আমরা দ্রুত একটা জোরাবরে বিরতিতে চাইছি, কারণ কোন পথে ভারত একেবারে কড়া জবাব অন্তত দেবে। ইতিমধ্যে বৈঠক চলছে, সব দিকে আলোচনা থাকবে, এর সঙ্গে প্রত্যেকেই রয়েছেন। কিন্তু ইতিমধ্যে পেহেলগাঁও হামলার এই দায় স্বীকার করেছে টিআরএফ, নয়াই জঙ্গি গোষ্ঠী। শুধু তাই না, ইতিমধ্যেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, 3 বাহিনীর সঙ্গে অলরেডি বৈঠক করেছেন, রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী, এবং বড় কোনো পদক্ষেপ কি তাহলে এবার ভারত নিতে চলেছে, সবটাই আলোচনা আমরা করছি। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতাংশু চৌধুরী। দুজনকে আরও একবার স্বাগত। সত্যজিৎ, দেবতাংশুবাবু, আমাদের মনে পড়ে আপনি নিজেও কারগিলে ছিলেন, আপনি দক্ষতার সঙ্গে সেখানে লড়াই করেছেন, আপনি কাশ্মীরকে ইঞ্চিতে ইঞ্চিতে চেনেন, সেখানকার পরিস্থিতি আপনি জানেন। দেবতাংশুবাবু, যে ছবি আমরা দেখেছিলাম 2020 অক্টোবর মাসে যখন অভিনন্দন উইং কমান্ডার অভিনন্দন ভারতনাম সেখানে গেছিলেন, তো সেই সময় বাজওয়া কার্যত রাতের ঘুম তার চলে গেছিল, তার কোমর পা কাঁপছিল, তিনি হাত জোর করে বলেছিলেন যে ওকে মুক্তি দেওয়া হোক, নাহলে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক হয়ে যাবে। আজকে আসিম মনির সেখানেও নাকি বৈঠক শুরু হয়েছে, পাক সেনাপ্রধান তিনিও ব্যাপক আতঙ্কে যে 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, এনএসের সঙ্গে বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি দীপ্তাংশুবাবু? সত্যজিৎ বাবু, আপনি যে ছবিগুলো দেখাচ্ছিলেন আপনার স্ক্রিনে, তাদের
বলছিলেন এরা দায়িত্ব নিয়েছে টিআরএফ অথবা লস্কর-এ তৈবা। এই টিআরএফ কিছুই না, একটা লস্কর-এ তৈবার ফ্রন্ট অফিস বলতে পারেন। তারা 2019 থেকে এই ভারতবর্ষে এই টেররিস্ট অ্যাক্টিভিটি শুরু করেছে। যেহেতু লস্কর-এ তৈবা পুরো পৃথিবীতে ব্যান অর্গানাইজেশন, তো একটা ফ্রন্ট অফিস খুলে ফেলেছে। এর নাম হচ্ছে এই রেজিস্ট্যান্স ফোর্স, দ্য রেজিস্ট্যান্স ফোর্স টিআরএফ, যাই মানে যেভাবে বলতে পারে। কিন্তু প্রথম প্রশ্ন আপনার দর্শকদের জানা উচিত যে কালকে পেহেলগাঁওয়ে 2:30টার সময় এই ঘটনাটা ঘটলো কেন? কেন কালকে 2:30? এটা হয়তো কিছু লোকের জানে, বেশিরভাগ লোকই জানে না। এটা যে কোনো দিন হতে পারতো। প্রথম কথা, এই জায়গাটা হয়েছে এটার নাম হচ্ছে বাইসারো। বাইসারো হচ্ছে একটা ভ্যালি যেটা পেহেলগাঁও রোড হেড থেকে প্রায় 1 ঘন্টা ভেতরে যেতে হয়। যেই জায়গাটা গেছে সেখানে নয় পায়ে হেঁটে যেতে হবে, নয় ঘোড়ার পিঠে যেতে হবে। আর এটা একটা পাইনের জঙ্গল আর সুন্দর, মানে দৃশ্যটা ভীষণ ভালো, তাই টুরিস্ট যায়। যেমন গুলমার্গে যায়, সোনমার্গে যায়, তেমনি ভাবে পেহেলগাঁও যায়। কিন্তু রোড হেড থেকে আমি আবার বলছি যে বিশেষ করে জানা দরকার রোড হেড থেকে যেখানে গাড়ি আসতে পারে, সেখান থেকে এই জায়গাটা যেতে ঘোড়ার পিঠে প্রায় 40 থেকে 45 মিনিট, পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টার ওপরে, এবং যারা বয়স্ক আসতে চলে তাদের আরো বেশি লাগবে। কালকে কেন হলো এই বিষয়টা প্রথমে জানতে হবে। কালকে এই জন্য হলো, এই সময়ের মধ্যে আমরা জানতে পেরেছি যে ওই 1000-1200-1300 লোক ওইখানে টুরিস্ট কিন্তু ঘুরছিল। এটা একটা বিরাট এলাকা, বিভিন্ন জায়গায় ঘুরছিল। দুটো ছোট ছোট ঢাবার মতন আছে, ওখানে চা খাবার দাবার যে ইচ্ছে খেতে পারে। কারণ একবার গেলে আস্তে আস্তে প্রায় ঘন্টা 2-2.5 ঘন্টা 3 ঘন্টার আগে কেউ আবার রোডে পেহেলগাঁও ফেরে না। শ্রীনগর থেকে পেহেলগাঁও 2 থেকে 2.5 ঘন্টা যেতে লাগে। এটা হচ্ছে এক। পরিস্থিতিটা বুঝতে হবে কেন কালকে এই টিআরএফরা 5 জন কোথা থেকে আবির্ভাব হলো, অথবা 4 জন, এখন পর্যন্ত সঠিকভাবে আমরা জানি না কেন ওই সময় আবির্ভাব হলো। কারণ আর এই যে একটা বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বলছে যে আই কার্ড দেখলো। কেন আই কার্ড দেখলো? এই জন্য দেখছিল কারণ ওদের কাছে ইনফরমেশন ছিল গভর্নমেন্ট অফিসিয়াল, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়ালে প্রায় একটা বড় ব্যাচ সেই জায়গায় সেই সময় ছিল। এই গভর্নমেন্ট অফিসিয়াল কারা পুরোটা আমি ক্যামেরার সামনে বলবো না, তবে যেটা এসে গেছে সেটা আমার বলতে কোনো আপত্তি নেই। বাকিদের পরিচয় আমি নিশ্চিতভাবে দিতে চাই না। একটা কোনো ব্যাচ গেছিল, তার মধ্যে একজন যিনি মারা গেছেন তিনি ইন্টেলিজেন্স ব্যুরো, আমাদের আইবির একজন উচ্চপদস্থ অফিসার। 2 জন কলকাতার বাসিন্দা আইবির অফিসার, বিভিন্ন জায়গায় পোস্টেড, তারাও ইনজোর্ড হয়েছে। তারা এখন রিকুপারেট করতে মিলিটারি হসপিটাল শ্রীনগরে। এবং আরো কিছু অফিসার যারা ইনজোর্ড হয়েছে তাদের পরিচয় আমি দিলাম না, কিন্তু এবং একটা নেভাল অফিসার যার এই 2-3 দিন আগে বিয়ে হয়েছে, 16 তারিখ বিয়ে হয়েছে, 19 তারিখ তার রিসেপশন ছিল, এবং গতকাল 22 তারিখ তার মৃত্যু হয়েছে। তিনি পোস্টেড কোচিন। আর ওই নেভাল অফিসার একজন লেফটেন্যান্ট, তিনি তার বাড়ি হচ্ছে কার্নাল, হরিয়ানা। এই সমস্ত ইনফরমেশন একই দিনে পেল কিরকম করে? এই ইনফরমেশন লিক হয়েছে সত্যজিৎ বাবু আমাদের ইন্টারনালি কেউ ভারতবর্ষের মধ্যে, ধরুন সেটা ট্রাভেল এজেন্ট হতে পারে, যে হোটেলে একসঙ্গে এরা সবাই আছে, একটা ব্যাচের অফিসার গেছে, এরা পরিবার ছেলে মেয়ে নিয়ে ঘুরতে গেছে, এবং প্রত্যেকের আই কার্ড দেখে দেখে কিন্তু এদের মারা হয়েছে। হ্যাঁ, হিন্দু মুসলিম সেটা সেকেন্ডারি, ওটার মধ্যে আমি ঢুকছি না, ওটা নিশ্চিতভাবে ছিল। কিন্তু আই কার্ড নিয়ে ওরা অ্যাসিওর হচ্ছিল যে এরা ওই গভর্নমেন্ট। একদম আমি একটু বিরত করবো যে ঝালদার মনীষ রঞ্জন যে মারা গেছে, একই সঙ্গে দীপ্তাংশবাবু সঠিক তথ্য দিচ্ছেন, কারণ হায়দ্রাবাদ থেকে আইবি অফিসিয়ালদের টিমটা গেছিল এবং একটা কমন ট্রাভেল এজেন্সিকে এরা বুক করেছিল। সম্ভবত ওই ট্রাভেল এজেন্সিতে যে হাইব্রিড টেররিস্টরা ছিল তারাই লিক করেছিল টিআরএফের কাছে। আপনি একদম সঠিক কথা বলছেন, প্লিজ বলুন, আপনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে এটা প্রথম ক্যালকাটা নিউজ আমি ব্রেক করছি, তার সঙ্গে 3 জন কেরালা হাইকোর্টের জাজ ছিল, এরা এখন পর্যন্ত বেরোয়নি। তারা ভাগ্যিস ওই মেডোয়ে পাহাড়ে উঠতে পারেনি, ওই স্লোপে উঠতে পারেনি, তাদের পায়ে ব্যথা ছিল, তারা নিচে ছিল, এবং এই 3 জন জাজ তার পরিবারের সঙ্গে ছিলেন এবং তারা বেঁচে গেছেন। প্রথম কথা সত্যজিৎ বাবু, এই আরশোলার বাচ্চা দিয়ে আমরা উই আর নট বদার্ড, ভারতবর্ষী নাম আরশোলাটা হচ্ছে এখানে জেনারেল আসিম মুনি। আমি হাফিজ সাইদ নিয়ে আই এম নট বদার্ড। যে রেজিস্ট্যান্ট ফোর্সের যারা 4-5 জন এসেছিল, ওরা আরশোলার বাচ্চা।
আরশোলা থাকলে তার বাচ্চা থাকবে, আরশোলার বাচ্চা মেরে তাদের পরিবারকে বন্ধ করা যাবে। আমি জানতে চাইছি সরাসরি, আমি সিএনএর দর্শকদের জন্য যে এই আরশোলার বাচ্চাদের মারার জন্য কি চটি আমরা ব্যবহার করব, সেটা কি নাভাল হবে না এয়ার হবে, মানুষ সেটা এই মুহূর্তে ভীষণ উদ্গ্রীব জানার জন্য। দীপ্তাংশু বাবু, দেখুন, ঘাত কোনো আমাদের অ্যাকশন হলে রিয়াকশন হবে, একটা কোথাও আঘাত হলে প্রত্যাঘাত হবে। তো প্রত্যাঘাতটা এই সময় করব না কখন করব, ইট উইল বি অ্যাজ আর আন্ডারস্ট্যান্ডিং। সেটা সার্জিক্যাল স্ট্রাইক হবে, ল্যান্ড হবে, এয়ার হবে, অথবা নেভাল বেস হবে, দ্যাট সময় বলবে। কিন্তু আজকে 140 কোটি ভারতবাসীর রক্ত কিন্তু, আমাদের দুঃখ যতটা আছে তার থেকে রক্ত কিন্তু আরো বেশি। ঠিক দীপ্তাংশু বাবু, 140 কোটি ভারতবর্ষী রক্ত ফুটছে এই মুহূর্তে একটা প্রত্যুত্তরের জন্য। এবং একই সঙ্গে আমরা বলি, কিছু আগে মিমের প্রধান ওয়াইসি বলেছেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, আমরা তো মানি, কিন্তু এখানে ধর্ম দেখেই করা হয়েছে। কি বলেছেন আমাদের এনএসএ অজিত ডোভাল প্রত্যুত্তরের জন্য, তার সেই বহুল চর্চিত সেই বক্তব্য আমরা শোনাবো দর্শকদের। You throw 100 stones on me, I stop 90. Still, 10 hurt me, and I can never win. Because either I lose or there's a stalemate. You start war at your time, you throw a stone when you want, you have a peace when you want, you have the talks when you want. We, if you are in a defensive offense, we will see where the balance of equilibrium is. Pakistan's vulnerability is many, many times higher than of India. Once they know that India has shifted its gear from the defensive mode to defensive offense, they will find that it is unaffordable for them. You can do one Mumbai. অর্থাৎ একটা মুম্বাই করে দেখো, আমরা বাকিটা দেখিয়ে দেবো। শর্মিষ্ঠা এই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ফলে ডোভালের হুঁশিয়ারি আবার কার্যকর হবে কিভাবে। আসিম মুনিরের পা কাঁপছে, এটা দীপ্তাংশুবাবু বলছিলেন। আমরা সময় গুনতে শুরু করলাম যে ঠিক কি উত্তর আমরা দেবো, সেই অপেক্ষায় 140 কোটি ভারতবর্ষের সঙ্গে আমরা অপেক্ষা করব। একদমই তাই, কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ কোন প্রত্যুত্তর। কারণ একেবারে দীপ্তাংশুবাবু ধন্যবাদ জানাবো, সত্যজিৎ তোমাকেও ধন্যবাদ জানাবো, এবং শেষে একটা কথা বলে শেষ করার চেষ্টা করব। কোনো রকম পোকামাকড়কে খতম করতে গেলে অন্তত কোনো কীটনাশক প্রয়োগ অবশ্যই করতে হয়। তাই কোন কীটনাশক প্রয়োগ বা কোন অ্যাকশন এখন অন্তত ভারতের তরফ থেকে নেওয়া হয়, কোন প্রত্যুত্তর জবাব অন্তত ধেয়ে আসে, পাকিস্তানের দিকে নজর থাকবে।